রাস্তায় রাস্তায় জ্বলছে ক্ষোভের আগুন, আটকে দেয়া হচ্ছে দূরপাল্লার ট্রেন, ঘন্টার পর ঘন্টা স্তব্ধ হয়ে থাকছে জাতীয় সড়ক, আর নিজেদের ঘরের ভেতরেই অবরুদ্ধ হয়ে পড়ছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। কোচবিহারের প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে দক্ষিণ ২৪ পরগনার একেবারে প্রান্তিক এলাকা, পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এখন একটাই দৃশ্য। সকাল হতে না হতেই হাতে ব্যাংকের পাসবই, আধার কার্ড আর রেশন কার্ড নিয়ে হাজার হাজার মহিলা রাস্তায় নেমে আসছেন। তাদের চোখে মুখে তীব্র ক্ষোভ, কণ্ঠে একটাই প্রশ্ন, আমাদের অ্যাকাউন্টে টাকা কোথায়? পরিস্থিতি এমন এক ভয়ঙ্কর রূপ নিয়েছে যে অনেকেই হতাশা, রাগে আত্মহত্যার মতো চরম পথ বেছে নেওয়ারও হুমকি পর্যন্ত দিচ্ছেন। কিন্তু কেন এমন হলো যে মহিলাদের ভোটের উপর ভর করে রাজ্যে এক ঐতিহাসিক রাজনৈতিক পট পরিবর্তন ঘটল? সেই মহিলারাই আজ কেন নতুন সরকারের বিরুদ্ধে রাস্তায় নামলেন? এর পেছনের সমীকরণটা ঠিক কি? এই পুরো রহস্যের জট খুলতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে, ফিরে তাকাতে হবে ঠিক ৬ মাস আগের সেই চরম উত্তেজনাময় নির্বাচনী আবহের দিকে। সে সময় রাজ্যে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছিল বিজেপি, আর তাদের তুরপে তাস ছিল একটি চমকপ্রদ ঘোষণা, অন্নপূর্ণা ভাণ্ডার। প্রতিশ্রুতি দেয়া হয়েছিল ক্ষমতায় এলেই রাজ্যের প্রতিটি মহিলাকে মাসে ৩,০০০ টাকা করে দেয়া হবে। এর আগের তৃণমূল সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে মহিলারা যে নির্দিষ্ট অঙ্কের টাকা পেতেন, বিজেপির এই ৩,০০০ টাকার প্রতিশ্রুতি ছিল তার চেয়ে কয়েক গুণ বেশি। শুধু টাকার অঙ্কই বাড়ানো নয়, প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে পুরো প্রক্রিয়াটিকে করে তোলা হবে জলের মতো সহজ। এই একটা ঘোষণায় সেদিন রাজ্যের রাজনৈতিক সমীকরণ পুরোপুরি বদলে দিয়েছিল। মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত হিন্দু মহিলারা, যারা এতদিন তৃণমূলের শক্ত ভোট ব্যাংক হিসেবে পরিচিত ছিলেন, তারা বিপুল আশায় ভর করে বিজেপির দিকে ঝুঁকে পড়েন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলায় ক্ষমতার এই বিরাট পালাবদলের পেছনে সবচেয়ে বড় কারিগর ছিলেন এই মহিলারাই। কিন্তু ক্ষমতায় বসার পর যখন প্রতিশ্রুতি রক্ষার সময় এলো, তখনই শুরু হলো আসল বিপত্তি। সরকারি খাতা বলছে ইতিমধ্যে রাজ্যের প্রায় ১.৫ কোটি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা পৌঁছে গেছে। সরকারের দাবি এই প্রক্রিয়া ধাপে ধাপে চলছে এবং খুব শিগগিরই বাকিরাও টাকা পেয়ে যাবেন। কিন্তু বাস্তবের মাটিতে কান পাতলে শোনা যাচ্ছে অন্য কথা। সরকারি দলের দাবি, মাঠ পর্যায়ের এই বিরাট ফারাকি আজ জন্ম দিয়েছে এক ভয়ঙ্কর জনরোষের। সমস্যাটা ঠিক কোথায় তা বুঝতে হলে একটা ছোট্ট উদাহরণ দেয়া যাক। ধরুন পাশাপাশি দুটো বাড়ি, একটি বাড়ি ৩ তলা, গ্যারেজে দামি গাড়ি দাঁড়িয়ে আছে, পরিবারের আয়ের একাধিক উৎস রয়েছে। দেখা যাচ্ছে সেই বাড়ির গৃহিণীর মোবাইলেই ঠিকই ৩,০০০ টাকা ঢোকার মেসেজ চলে এসেছে, অথচ ঠিক তার পাশের ভাঙা চোরা বাড়ির মহিলা, যার স্বামী একজন দিনমজুর, যিনি হাত ভাঙা অবস্থাতেও পেটের দায়ে কাজে যেতে বাধ্য হন, সেই পরিবারের ৩টে মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার লড়াই করা মহিলার ব্যাংক অ্যাকাউন্ট একেবারেই শূন্য। এই বৈষম্য যখন চোখের সামনে প্রকট হয়ে উঠছে, তখন মানুষের মনের ভেতর শুধু যে আর্থিক ক্ষোভ জমছে তা নয়, তৈরি হচ্ছে এক গভীর মনস্তাত্ত্বিক ক্ষত। কিন্তু কেন এমন হচ্ছে? আসলে নতুন সরকার ক্ষমতায় আসার পর যখন হিসেব কষতে বসলো, তখন দেখলো অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পটির জন্য বাজেট প্রায় ৩৬,০০০ কোটি টাকা বরাদ্দ করতে হবে। টাকার অভাব হয়তো নেই, কিন্তু সরকার চাইলো পুরনো লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা ধরে অন্ধের মতো টাকা না বিলিয়ে একটা নতুন যাচাই প্রক্রিয়া বা ফিল্টারেশন শুরু করতে। কারণ পুরনো তালিকায় এমন অনেক ছিল যারা আদৌ এই টাকার যোগ্য নন। এমনকি নানা কারচুপির মাধ্যমে কিছু পুরুষের নামেও টাকা তোলা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। তাই সরকার সিদ্ধান্ত নেয় একটা কড়া ছাঁকনি দিয়ে অযোগ্যদের বাদ দেওয়া হবে। আর এই ছাঁকনি বা ভেরিফিকেশনের সিদ্ধান্তটাই কাল হয়ে দাঁড়ালো। মাঠ পর্যায়ে যারা এই যাচাইয়ের কাজ করছেন, তাদের না আছে সঠিক প্রশিক্ষণ, না আছে স্পষ্ট কোনো গাইডলাইন। ফলে কে যোগ্য আর কে অযোগ্য তা নির্ধারণের ক্ষেত্রে শুরু হলো চূড়ান্ত স্বজন পোষণ আর স্থানীয় রাজনীতির নোংরা প্রভাব। একই পরিবারের একজন টাকা পাচ্ছেন তো অন্যজন পাচ্ছেন না। এর ফলে শুধু যে পাড়ায় পাড়ায় ক্ষোভ জড়াচ্ছে তা নয়, পরিবারগুলোর ভেতরেও শুরু হয়েছে চরম অশান্তি। এর সাথে যুক্ত হয়েছে সরকারের চরম জনসংযোগ ব্যর্থতা। গত কয়েক মাসে এই প্রকল্প নিয়ে সরকারি দলের বিভিন্ন স্তরের নেতারা এত রকম স্ববিরোধী মন্তব্য করেছেন যে সাধারণ মানুষ পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়েছেন। কোনো মন্ত্রী হয়তো জনসভায় দাঁড়িয়ে বলছেন, চিন্তা করবেন না, রাজ্যের সব মহিলাই এই টাকা পাবেন। আবার ঠিক পরদিন অন্য কোনো নেতা বলছেন, না, সবাইকে দেয়া হবে না, শুধুমাত্র যারা প্রকৃত গরিব তারাই এই টাকা পাবেন। আবার স্থানীয় নেতারা আশ্বাস দিচ্ছেন নতুন তালিকা তৈরি হচ্ছে, একটু ধৈর্য ধরুন। এই যে তথ্যের চরম অভাব আর পরস্পর বিরোধী কথাবার্তা, এটাই আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে।
এর পাশাপাশি আমাদের বুঝতে হবে এই মহিলাদের মানসিক অবস্থাটা। গত 5 বছর ধরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে পেয়ে রাজ্যের মহিলাদের একটা নির্দিষ্ট আর্থিক অভ্যাসের জন্ম হয়েছিল। সেই টাকা দিয়ে হয়তো সংসারের বড় কোনো খরচ মিটত না ঠিকই, কিন্তু মাস শেষে ওই সামান্য কয়েকটা টাকা তাদের কাছে ছিল একটা বিশাল মানসিক জোর। কেউ ওই টাকা জমিয়ে বাচ্চার স্কুলের খাতা পেন্সিল কিনতেন, কেউ বয়স্ক শাশুড়ির দরকারি ওষুধ আনতেন, আবার কেউ সংসারের আপৎকালীন খরচের জন্য লুকিয়ে রাখতেন। এখন সেই পুরনো টাকা আসাও বন্ধ, আবার নতুন 3,000 টাকারও দেখা নেই। অর্থাৎ তাদের নিজস্ব অর্থনীতির সেই ছোট ছোট অথচ মজবুত খুঁটিটা হঠাৎ করেই ভেঙে পড়েছে। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে বিজেপি এখন এমন এক চক্রবুহে আটকা পড়েছে যেখান থেকে বেরোনোর পথ তাদের জানা নেই। একদিকে তাদের ভোট ব্যাংকের একটা বড় অংশ যারা তাদের ক্ষমতায় এনেছিল তারাই আজ বিশ্বাসভঙ্গের অভিযোগে রাস্তায় নেমেছে। অন্যদিকে বিক্ষোভ থামাতে গিয়ে যদি সরকার এখন কড়াকড়ি বাদ দিয়ে সবাইকে টাকা দিতে শুরু করে, তবে রাজ্যের কোষাগারের উপর এমন এক ভয়ঙ্কর চাপ পড়বে যা সামলানো মুশকিল। আবার যদি যাচাই প্রক্রিয়া কড়াভাবে চালিয়ে যায়, তবে ক্ষোভের দাবানল আরও ছড়িয়ে পড়বে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার জনগণের কাছে হাত জোর করে ধৈর্য ধরার আবেদন করছেন। তিনি বোঝানোর চেষ্টা করছেন যে এত বড় একটা প্রক্রিয়া নিখুঁতভাবে করতে একটু সময় লাগবেই। কিন্তু যার ঘরে আজ চাল নেই, যার সন্তানের স্কুলের ফি বাকি, তাকে কি এই আমলাতান্ত্রিক দেরির যুক্তি দিয়ে শান্ত রাখা যাবে? ভবিষ্যতের দিকে তাকালে এই সংকটের 3টি সম্ভাব্য পরিণতি দেখা যাচ্ছে। প্রথমত, সরকার হয়তো জনরোষের ভয় পেয়ে ব্যাকফুটে চলে যাবে। নতুন যাচাইয়ের নামে সময় নষ্ট না করে পুরনো তালিকা ধরেই তড়িঘড়ি সবাইকে টাকা দিয়ে দেবে। যদি এমনটা হয় তবে হয়তো সাময়িকভাবে এই বিক্ষোভ থামবে, কিন্তু দুর্নীতির যে ভূত সরকার তাড়াতে চেয়েছিল তা ঘাড়েই চেপে বসবে। দ্বিতীয় সম্ভাবনা হলো সরকার হয়তো একটা জোড়াতালির সমাধান করবে, কিছু নতুন মানুষকে যুক্ত করবে, কিছু মানুষকে বাদ দেবে। এতে ক্ষোভ হয়তো কিছুটা কমবে, কিন্তু সমস্যা পুরোপুরি মিটবে না, তুষের আগুনের মতো জ্বলতেই থাকবে। আর তৃতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর সম্ভাবনাটি হলো সরকার যদি এই যাচাই প্রক্রিয়ার নামে দীর্ঘ সময় ক্ষেপণ করে এবং পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। যদি এমনটা হয় তবে এই ক্ষোভ শুধু আর রাস্তায় আটকে থাকবে না, আগামী নির্বাচনে তা একটা বিরাট রাজনৈতিক বুমেরাং হয়ে সরকারের দিকেই ধেয়ে আসবে। ইতিহাস সাক্ষী আছে, নির্বাচনের আগে দেয়া বড় বড় প্রতিশ্রুতি মানুষ হয়তো একসময় ভুলে যায়, কিন্তু ক্ষমতায় আসার পর কেউ যদি সেই প্রতিশ্রুতি ভেঙে দেয়, সাধারণ মানুষ তা কোনোদিন ক্ষমা করে না। সোশ্যাল মিডিয়া খুললেই আজ দেখা যাচ্ছে হাজার হাজার ভিডিও যেখানে বাংলার মায়েরা বোনেরা বুক ফাটিয়ে কাঁদছেন, নিজেদের বঞ্চনার কথা বলছেন। এই কান্না, এই ক্ষোভ কোনো সাজানো নাটক নয়, এটা এক গভীর সামাজিক আর অর্থনৈতিক সংকটের প্রতিচ্ছবি। মাত্র 4 মাসের মধ্যে যদি কোনো সরকারের বিরুদ্ধে তাদের মূল ভোটাররা এতটা ক্ষুব্ধ হয়ে ওঠে, তবে তা যে কোনো শাসক দলের জন্যই এক অশনি সংকেত। এখন প্রশ্ন হলো সরকারের ঠিক কী করা উচিত? তাদের কি উচিত কোষাগারের কথা না ভেবে, যোগ্য অযোগ্য বিচার না করে প্রতিটা মহিলার অ্যাকাউন্টেই 3,000 টাকা ঢুকিয়ে দেয়া, নাকি কড়া হাতে যাচাই প্রক্রিয়া চালিয়ে শুধুমাত্র প্রকৃত গরিব মানুষদেরই এই প্রকল্পের আওতায় আনা উচিত? আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমনই সব টানটান বিশ্লেষণী ও বস্তুনিষ্ঠ রাজনৈতিক খবরের গভীরে খবর পেতে সাবস্ক্রাইব করুন গল্প নিউজ। ভালো থাকবেন, সচেতন থাকবেন।